হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে তোমাদেরকে ফ্যামিলি প্ল্যানিংয়ের সেকেন্ড পার্টটা পড়াবো, ঠিক আছে? কালকে আমরা পার্ট 1টা দেখেছিলাম, যেখানে আমরা ন্যাচারাল মেথড আর আর্টিফিশিয়াল মেথডের মধ্যে যেগুলো আমাদের পার্মানেন্ট মেথড বা ইরিভার্সেবল মেথড সেগুলো নিয়ে পড়েছিলাম। আজকে পড়বো হচ্ছে যেগুলো হচ্ছে টেম্পোরারি মেথড বা রিভার্সেবল মেথড, মানে যেগুলো ইউজ করার পর চাইলে আবার যে কোনো কাপেল ওটাকে ইউজ করা বন্ধ করে দিলে আবার নর্মালি ফার্টাইল হতে পারবে। ওকে, আজকে আমরা কী পড়বো? টেম্পোরারি মেথডগুলো। এবার টেম্পোরারি মেথড আমাদের কাছে অনেকগুলো আছে। কি বেরিয়ার মেথড, কেমিক্যাল মেথড, তারপরে হচ্ছে ইনজেক্টেবল মেথড, ওরাল পিল, আর আর লাস্ট হচ্ছে আইইউসিডি আর ইমপ্ল্যান্ট। এতগুলো আমাদের কাছে টেম্পোরারি মেথড আছে। তো একটা একটা করে আমরা সমস্তগুলো ডিটেলসটা পড়বো। ফার্স্ট আমরা কী পড়বো? বেরিয়ার মেথড। এটা একটা খুব কমন মেথড আর খুব ইজি মেথড। বেরিয়ার মেথডের মধ্যে কী কী পড়ে? মেল কন্ডম, ফিমেল কন্ডম বা হচ্ছে ডায়াফ্রাম, এগুলো। এবার এগুলোর মধ্যে এখন ইউজ হয়, সব থেকে বেশি ইউজ করা হয় মেল কন্ডম, সেটা ফিমেল কন্ডম বা ডায়াফ্রামটাকে অতটা ইউজ করা হয় না। মেল কন্ডম ইউজ করাও সব থেকে সোজা, ইভেন মানে এটা ইজিলি রিভার্সেবল, মানে তুমি ব্যবহার না করলে এটা রিভার্সেবল। তো এই জন্য এটা একটা বেস্ট টেম্পোরারি মেথড, যেটা হচ্ছে আমরা কাদেরকে মানে অ্যাডভাইস করবো এটা দেওয়ার জন্য? যারা নিউলি ম্যারিড কাপেল বা যারা মানে বাচ্চা নেবার সম্ভাবনা আছে, এই সমস্ত কাপেলদেরকে এটা ইউজ করবে। এটা লং টার্মের জন্য কখনো ইউজ করবো না, মানে যাদের ক্ষেত্রে অ্যাকচুয়াল স্পেসিং লাগবে বা বাচ্চা মানে প্রেগনেন্সি কোনোভাবেই যাতে না আসে সেটা করতে হবে, তাদের ক্ষেত্রে আমরা এই মেথডটাকে ইউজ করবো না। ঠিক আছে, তাহলে বেরিয়ার মেথডের মধ্যে কী কী পড়ে? একটা হচ্ছে মেল কন্ডম, আর একটা ফিমেল কন্ডম, আর ডায়াফ্রাম। এখন ন্যাচারালি ইউজ হয় হচ্ছে মেল কন্ডম। এবার মেল কন্ডম, এই বেরিয়ার মেথড হচ্ছে একমাত্র কন্ট্রাসেপটিভ মেথড যেটা আমাদেরকে কি করে? প্রিভেন্ট এসটিআই বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেন্ট করতে হেল্প করে। প্রিভেন্টস এসটিআই, কারণ কন্ডম ইউজ করলে কোনো রকম বডি ফ্লুইড একজনের থেকে আরেকজনের বডিতে কোনোভাবে যাওয়ার চান্স নেই। তো সেই জন্য এই একমাত্র কন্ডম বা এই বেরিয়ার মেথড যেটা হচ্ছে আমাদের এসটিআই প্রিভেন্ট করতে হেল্প করে। ঠিক আছে, যে কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজকে প্রিভেন্ট করতে হেল্প করে। আর এটার মানে ফেলিওর রেট কিছুটা আছে, কারণ এটা হয়তো মানে চান্স থাকে কিছুটা, মানে ডিউরিং কয়টাস এটা টিয়ার হওয়ার চান্স থাকে বা লিকেজ থাকার চান্স থাকে। আর একটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কারোর যদি ল্যাটেক্সে অ্যালার্জি থাকে। এছাড়া এটা ব্যবহারের আর কোনো কন্ট্রাইন্ডিকেশনও নেই, বা এটা ব্যবহার করার কোনো মানে এটা ব্যবহার করা কোনো কঠিন না, এটা খুব ইজিলি যে কেউ ইউজ করতে পারে এটা। আর এটাই হচ্ছে একমাত্র মেথড যেটা হচ্ছে এসটিআইকে প্রিভেন্ট করছে। ঠিক আছে, এবার আমাদের গভর্নমেন্ট বাইরে তো অনেকগুলোই পাওয়া যায়, আমাদের গভর্নমেন্ট সাপ্লাই একটা আছে, সেটা হচ্ছে এইটা আমাদের গভর্নমেন্ট সাপ্লাই কন্ডম। তো এটা যে কোনো গভর্নমেন্ট সেট আপে গেলে পাওয়া যায়। এবার যে কোনো গভর্নমেন্ট সেট আপের বাইরে একটা সেলফ হেল্প বা সেলফ কেয়ার বক্স থাকে। ঠিক আছে, যেখানে তিনটে জিনিস প্রোভাইড করা হয়। কী? একটা হচ্ছে কন্ডম, একটা হচ্ছে এমার্জেন্সি পিলের কাজটা আমরা পরে পড়ছি, আর একটা হচ্ছে ইউপিটি কিট। এই তিনটে জিনিস যে কোনো গভর্নমেন্ট সেট আপের বাইরে বক্সে রাখা থাকে, যার যেটা প্রয়োজন সে সেটা সেখান থেকে নিতে পারে বা কালেক্ট করতে পারে। এই তিনটে জিনিসকে ওই বক্সটাকে বলে সেলফ কেয়ার বক্স বা সেলফ হেল্প বক্স। ঠিক আছে, তাহলে একটা মেথড আমাদের হলো কি? বেরিয়ার মেথড। আর এই বেরিয়ার মেথড বা কন্ডম, এটা হচ্ছে আমাদের যে কোনো বাকি মেথডসগুলোর ফেলিওরের ক্ষেত্রে ব্যাকআপ মেথড হিসাবে আমরা সবসময় এই বেরিয়ার মেথড বা কন্ডমকে প্রায়োরিটি দিই। ওকে, নেক্সট আসছে কেমিক্যাল মেথড। নেক্সট কি? কেমিক্যাল মেথডে কি কিছু অয়েনমেন্ট বা লুব্রিকেটিং অয়েনমেন্ট পাওয়া যায়, যেগুলোর মধ্যে একটা কেমিক্যাল থাকে, মানে সেখানে মেনলি থাকে কি ল্যাকটিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড, এই জাতীয় কেমিক্যালসগুলো প্রেজেন্ট থাকে কিছু লুব্রিকেটিং অয়েনমেন্টের মধ্যে। যারা কি করে, যেগুলো কোথায় ইউজ করা হয়? ভ্যাজাইনাল ওয়ালে ইউজ করা হয়। যে কোনো ইন্টারকোর্স বা কয়টাসের আগে ভ্যাজাইনাল ওয়ালে ওই অয়েনমেন্টটা ইউজ করা হয়, যেটা লুব্রিকেটিং হিসাবে কাজ করে। আর এর একটা স্পার্মিসাইডাল এফেক্ট থাকে। এই যে কেমিক্যালগুলো এদের প্রেজেন্ট থাকে, এদের স্পার্মিসাইডাল এফেক্ট আছে, যেটা কী করে? স্পার্মটাকে কিল করে দেয়।
তো যখনই স্পার্ম ইজাকুলেট হবে ভ্যাজাইনাল ক্যানালে, যখন এটা অ্যাপ্লাই করা থাকবে, যখন স্পার্ম ইজাকুলেট হওয়ার সাথে সাথে ভ্যাজাইনাল ক্যানালের মধ্যে স্পার্মটাকে এটা কিল করে দিতে পারে। এই লুব্রিকেটিং অয়েলগুলো যদি ইউজ করা হয়, এটার এফেক্ট, এটা 1 ঘন্টা এফেক্টিভ থাকে ইউজ করার পরে। ঠিক আছে, এটা হচ্ছে কেমিক্যাল মেথড, বাট এটা খুব ইরিটেটিং একটা মেথড। মানে এটা ইউজ করলে অনেক সাইড এফেক্ট বা স্কিন অ্যালার্জিস বা স্কিন র্যাশেস এগুলো হওয়ার চান্স থাকে, প্লাস হচ্ছে এটা ইরিটেট করে। ঠিক আছে, তো ওই জন্য কেমিক্যাল মেথডটাও খুব একটা ইউজেবল মেথড নয়, বাট আছে কি একটা লুব্রিকেটিং অয়েনমেন্টের মতো, যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড এই জাতীয় কেমিক্যাল ইউজ হয়, যাদের স্পার্মিসাইডাল ক্ষমতা আছে বা স্পার্মিসাইডাল এফেক্ট আছে। এরা ওই ভ্যাজাইনাল ওয়ালের মধ্যে স্পার্ম কিল করতে হেল্প করে। ঠিক আছে, নেক্সট আসছে কিসে, ইনজেক্টেবল মেথড। ঠিক আছে, ইনজেক্টেবল মেথডসের মধ্যে মোস্ট কমন বা গভর্নমেন্ট সাপ্লাই যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা কি নামে পরিচিত, অন্তরা। নামটা তোমরা সবাই জানো, অন্তরা। এটার কেমিক্যাল নেম কি, DMPA, ডিপট ইনজেক্টেবল কি আছে আমাদের, অন্তরা। গভর্নমেন্ট সাপ্লাই ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মেথড হচ্ছে আমাদের অন্তরা, যার কেমিক্যাল নেম কি DMPA, যার নাম ফুল ফর্ম কি ডিপট মেট্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। ঠিক আছে, ডিপট মেট্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট। এটা হচ্ছে ইনজেক্টেবল মেথড। এটা কিভাবে দেওয়া হয়, এটা হচ্ছে যখন মেনস্ট্রুয়াল সাইকেলের কারোর ব্লিডিং সাইকেল চলে, মানে ওই ব্লিডিং পিরিয়ডের মধ্যে 1 to 5 ডেজের মধ্যে যে কোনো দিন এটা স্টার্ট করা যায়। যেদিন স্টার্ট করবে 3 মাস গ্যাপে গ্যাপে তুমি তো মানে মাকে এটা নিতে হবে। 3 মাস গ্যাপে গ্যাপে যে কোনো মহিলা যখন এটা নিতে চাইবে 3 মাস গ্যাপে গ্যাপে নিতে হবে। একবার ইঞ্জেকশন নিলে সেটা 3 মাস প্রোটেকশন দেবে। এবার যখন কেউ, এটা রিভার্সেবল মেথড অবশ্যই, যখন কেউ প্রেগনেন্সি আবার মানে নেক্সট প্রেগনেন্সি নিতে চাইবে বা প্রেগনেন্সি নিতে চাইলে সে তখন কি করবে, সে লাস্ট ডেটটা নিয়ে সে বন্ধ করে দিল, 3 মাসে প্রোটেকশন পাবে, তারপরে তারপরে সে আবার ফার্টাইল হবে বা তারপরে তার প্রেগনেন্সি আবার নর্মালি আসতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার এই যে কোনো ইনজেক্টেবল মেথড বা ওরাল পিল, এবার যেগুলো হরমোনাল বা যেগুলো আমরা মানে এই বেরিয়ার মেথড বা কেমিক্যাল মেথড ছাড়া বাকি যেগুলো মায়েদেরকে যে কোনো মহিলাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো দেওয়ার আগে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, তাকে যে কোনো টাইপের টেম্পোরারি কন্ট্রাসেপটিভ মেথড দেওয়ার আগে আমাকে প্রেগনেন্সি রুল আউট করতে হবে। যে কোনো মহিলা যদি আসে সেন্টারে, তার কাউন্সেলিং করার পর যে কোনো মেথড তাকে তুমি ইউজ করতে দেওয়ার আগে তোমাকে অবশ্যই ইউপিটি টেস্ট করে তার প্রেগনেন্সি রুল আউট করতে হবে। কারণ যদি কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে, তার মধ্যে যদি কোনো কন্ট্রাসেপটিভ তুমি চালু করো, সেটা প্রেগনেন্সি ক্ষেত্রে ক্ষতিকারক, মায়ের ক্ষেত্রে ক্ষতিকারক, সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সমস্যা হতে পারে। তাই যে কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করার আগে তোমাকে অবশ্যই ইউপিটি টেস্ট করে প্রেগনেন্সি রুল আউট করে নিতে হবে। এটা সবসময় মাথায় রাখবে, যে কোনো ইনজেক্টেবল বা ওরাল কন্ট্রাসেপটিভ বা আইইউডি পড়ানোর আগে তোমাকে অবশ্যই প্রেগনেন্সি রুল আউট করতে হবেই। ঠিক আছে, এবার অন্তরা বা DMPA এই ইনজেকশনটা তাহলে কী বললাম, 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। একবার দিলে সেটা আমাদের 3 মাস প্রোটেকশন দেয়। ঠিক আছে, কোনো ব্লিডিং পিরিয়ডে 1 to 5 ডেজের মধ্যে যে কোনো দিন তুমি এটা দিতে পারো স্টার্ট করার সময়। তারপর থেকে প্রতি 3 মাস ছাড়া ছাড়া ওই দিনেই এই ইনজেকশনটা ওই আমাদের যে ক্লায়েন্ট বা যে মহিলা নিল তাকে নিতে বলতে হবে। সে যদি প্রেগনেন্সি আবার নিতে চায়, আবার বাচ্চা নিতে চায়, তো যখন সে নিতে চাইবে তখনই সে ইনজেকশন নেওয়া বন্ধ করতে পারে। তারপরে নর্মালি আবার বেবি আসবে, কনসেপ্ট করতে পারবে। ঠিক আছে, এবার এই DMPA দেওয়ার আগে তাহলে আমরা কি বললাম, এই DMPA যখনই দেবো আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। DMPA দেওয়ার আগে ক্লায়েন্টের বিপি চেক করতে হবে। আমাকে অল টাইম DMPA পুশ করার আগে আমাকে ক্লায়েন্টের বিপি চেক করতে হবে, আর অবশ্যই প্রেগনেন্সি রুল আউট করতে হবে। এই দুটো জিনিস DMPA দেওয়ার আগে আমাকে মাথায় রাখতে হবে। এবার DMPA মোড অফ অ্যাকশন কি, এই যে DMPA আমি দিচ্ছি এটা কেন
কনসেপ্ট করতে দেয় না, বা মানে কীভাবে এটা কাজ করে, আমাদের কন্ট্রাসেপশন কীভাবে দেয়। এটার নাম কি? ডিপট মেট্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। এই যে প্রোজেস্টেরন হরমোনটা এর মধ্যে প্রেজেন্ট থাকছে, এটা একটা হরমোনাল ইনজেকশন। তো এর মধ্যে যে প্রোজেস্টেরনটা প্রেজেন্ট থাকছে, প্রোজেস্টেরন কী করছে, যখনই আমাদের শরীরে প্রোজেস্টেরনের মাত্রাটা বেড়ে যাচ্ছে ব্লাডে, এই প্রোজেস্টেরন আমাদের এলএইচ সার্চকে ডিক্রিজ করছে, এলএইচ সার্চ, যার ফলে কি হচ্ছে, আমাদের ওভুলেশন বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ওভাম তৈরি হচ্ছে না কোনো মহিলার শরীরে। এই ডিএমপিএ দেওয়ার কারণে ডিএমপিএতে যে প্রোজেস্টেরন থাকছে, সেই প্রোজেস্টেরনের মাত্রা ব্লাডে যখনই বৃদ্ধি পাচ্ছে, তখন প্রোজেস্টেরন কি করছে, প্রোজেস্টেরন গিয়ে এলএইচ সার্চকে কমাচ্ছে, মেন হচ্ছে আমাদের ওভুলেশনটাকে বন্ধ করছে। ঠিক আছে, ওভুলেশন বন্ধ করছে, প্রিভেন্ট ওভুলেশন। এই মেথডেই হচ্ছে এই মেকানিজমে ডিএমপিএ আমাদেরকে কন্ট্রাসেপটিভ এফেক্ট দেয়, বা ডিএমপিএ মানে এই মেথডে কাজ করে। ঠিক আছে, এটাই মোড অফ অ্যাকশন। এবার এটার কন্ট্রাইন্ডিকেশন কি, মানে কমপ্লিকেশন কি? যখনই ওভুলেশন হচ্ছে না, তখন আমাদের ইউটেরাইন বেড অটোমেটিক্যালি ভালোভাবে ফর্ম হচ্ছে না, মানে ওটা আমাদের বডির হরমোনাল সাইকেল। যখনই ওভুলেশন বন্ধ থাকছে, আমাদের ইউটেরাইন বেড অটোমেটিক্যালি ভালোভাবে ফর্ম হচ্ছে না। ইউটেরাইন বেড ফর্ম না হলেই কী হবে, অ্যামেনোরিয়া হবে, আমাদের মানে মান্থলি পিরিয়ডস হবে না। তো ওটাই একটা মেন কন্ট্রাইন্ডিকেশন, যে এটাতে অ্যামেনোরিয়া হয়। ঠিক আছে, আর এই কারণের জন্যই হয়তো মানে এটা সবার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল মেথড নয়, কারণ যখনই পিরিয়ডস বন্ধ হয়, সেটা মহিলাদের ক্ষেত্রে একটা মেন্টালি মানে কী বলবো, মেন্টালি একটা প্রেসার ক্রিয়েট করে, ভাবে এটা ক্ষতি করছে আমার শরীরে, হয়তো ওই ব্লাডগুলো আমার শরীরে জমে যাচ্ছে, ওই জন্য এটা দেওয়ার আগে মায়েদের মানে যে কোনো ক্লায়েন্টকে তোমার ভালোভাবে কাউন্সেলিং করা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে মেন কন্ট্রাইন্ডিকেশন কি, অ্যামেনোরিয়া। ওকে, ডিএমপিএ কমপ্লিট, এটা হচ্ছে আমাদের ইনজেক্টেবল মেথড। আর একটা আছে নিটেন, নর এথিস্টেরন এথিনেট, এগুলো এখনও চালু হয়নি। এটা আর একটা ইনজেকশন আর কি, অন্তরার মতনই। এখন আমাদের চালু কোনটা, অন্তরা বা ডিএমপিএ। ঠিক আছে, ওকে, নেক্সট আসছে কি, ওরাল পিল। ওকে, ওরাল পিল মেইনলি দুটো টাইপসের হয়, একটা হচ্ছে সিওপি, একটা হচ্ছে পিওপি। সিওপি কি, কম্বাইন্ড ওরাল পিল, যেটার মধ্যে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন দুটো থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে কম্বাইন্ড বলা হচ্ছে এই জন্য, যার মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটো থাকছে। আর পিওপি কি, প্রোজেস্টেরন অনলি পিল, যার মধ্যে ইস্ট্রোজেন থাকছে না, অনলি প্রোজেস্টেরন প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, এবার এই যে কম্বাইন্ড ওরাল পিলের কমন উদাহরণ বা কমন আমাদের গভর্নমেন্ট সাপ্লাই কি, তোমরা সবাই জানো, মালা এন, এই প্যাকেটটা দেখো, এটা হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল বা মালা এনের প্যাকেট। এবার তোমাদেরকে দেখাই এটার মধ্যে কেমন থাকে মেডিসিন। এবার এটা দেবো যখন, এটাও আমাদেরকে দেওয়ার আগে কি করতে হবে, অবশ্যই প্রেগনেন্সি রুল আউট করতে হবে। ঠিক আছে, এবার এর মোড অফ অ্যাকশনটা আগে আমরা দেখে নিই। কম্বাইন্ড ওরাল পিলের উদাহরণ কি বললাম, মালা এন। এবার এর মধ্যে কি থাকছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে প্রোজেস্টেরন কি কাজ করে আমরা আগেই পড়ে নিলাম যখন ডিএমপিএ পড়লাম। প্রোজেস্টেরন আমাদের ওভুলেশনকে প্রিভেন্ট করছে, ইটস প্রিভেন্ট ওভুলেশন। সাথে ইস্ট্রোজেন কি করছে, ইস্ট্রোজেন হচ্ছে আমাদের ইউটেরাইন যে বেডটা তৈরি হয় প্রতি মান্থে, মেয়েদের ইউটেরাইন বেডটা তৈরি করতে দিচ্ছে না। ঠিক আছে, মানে ইউটেরাইন বেডটা ঠিকঠাক ফর্মেশন করতে বাধা দিচ্ছে কি, ইস্ট্রোজেন। আর প্রোজেস্টেরন কিসে বাধা দিচ্ছে, আমাদের ওভুলেশনে। তাহলে ওভুলেশনটাই যদি হলো না, তাহলে সেখানে কোনোভাবে ফার্টিলাইজেশন হওয়ার চান্স থাকছে না। আর প্লাস কি হচ্ছে, ইউটেরাইন বেডটাও ঠিকঠাক তৈরি হচ্ছে না। আর ইউটেরাসের মধ্যে এমন একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যার ফলে
স্পার্মের মর্টিলিটি বা স্পার্মের মানে যাওয়ার ক্ষমতা কমে গেছে। ওটার থেকেও মেন কথা হচ্ছে আমাদের বেডটা তৈরি হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, যার কারণে এইভাবে মানে কী হচ্ছে ওভাম যদি তৈরি না হয় ফার্টিলাইজেশন হবে না। আর যদি বা তৈরিও হয়, ফার্টিলাইজেশন যদি হয়ও, ইউটেরাইন বেডটা আমাদের ঠিকভাবে তৈরি না হওয়ার জন্য ওই ফার্টিলাইজড ওভামটা বা ফার্টিলাইজড ওভামটা এসে কি হয়, আমাদের ইউটেরাইন বেডে ইমপ্ল্যান্ট হয়। তো ইমপ্ল্যান্ট হতে পারবে না। ইস্ট্রোজেন সেই মানে বেডটা ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম যে বেডটা তৈরি হয় সেইটাকে ভালোভাবে তৈরি হতে দেয় না বা সেটা তৈরি হতে বাধা দেয়। ঠিক আছে, এবার এটা ওনাকে দেখাই মেডিসিনটা। সরি, এই যে দেখো এইখানে 21টা সাদা ট্যাবলেট আছে। ঠিক আছে, এই 21টা যে সাদা ট্যাবলেট আছে এইগুলো হচ্ছে কি হরমোনাল পিল, যেগুলোর মধ্যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন প্রেজেন্ট আছে। এগুলো হচ্ছে হরমোনাল পিল। আর এই যে লাস্টের 7টা হচ্ছে কালো ট্যাবলেট আছে, এইটা কি আয়রন ট্যাবলেট। ঠিক আছে, এটা ফুল মান্থের প্যাকেট, একটা মান্থের প্যাকেট, এর মধ্যে 28টা ট্যাবলেট থাকে, যেটাতে কি হচ্ছে এই সাদা যে 21টা ট্যাবলেট আছে সেইটা হচ্ছে হরমোনাল পিল, আর এই যে 7টা কালো ট্যাবলেট আছে সেইটা হচ্ছে আয়রন ট্যাবলেট। ঠিক আছে, এবার এটা খেতে কেমনভাবে হয়, এটা আমাদের ডেইলি খেতে হবে। এই যে পেছনটা দেখো, এইখানে দেখো স্টার্ট লেখা আছে, এই যে এই পয়েন্টে স্টার্ট লেখা আছে। এই স্টার্ট যে ট্যাবলেটটাতে লেখা আছে সেইখান থেকে আমাদের ক্লায়েন্টকে বা ওই মহিলা যে খাবেন আর কি, ওনাকে বলতে হবে এই স্টার্ট ট্যাবলেট থেকে শুরু করা খেতে। এই যে যেমনভাবে অ্যারো অ্যারো দেওয়া আছে এইভাবে খেয়ে খেয়ে এসে এইখানে এসে এন্ড হবে। ফার্স্ট 21 ডেজে এই হরমোনাল পিল খাবে, লাস্ট 7 ডেজ কি খাবে, এই আয়রন ট্যাবলেটগুলো খাবে। ঠিক আছে, এবার এটা খাবে কখন, খাওয়া শুরু করবে কখন, এটা আগে বলা হতো যে ব্লিডিং পিরিয়ডের 5th ডেজ থেকে, মানে তোমার পিরিয়ডসের 5th ডেজ থেকে স্টার্ট করতে, তারপর কন্টিনিউ পার ডে খাবে। কিন্তু এখন সেটা বলা হয় যে ব্লিডিংয়ের ফার্স্ট ডে থেকে স্টার্ট করতে, ফার্স্ট ডে থেকে স্টার্ট করে 28 ডেজ সাইকেল যেমন চলবে। নেক্সট মান্থ মানে তোমার ধরো 28টা ট্যাবলেট শেষ হয়ে গেল, তারপরে 28 ডেজের পরের দিন হয়তো কোনো ক্লায়েন্টের পিরিয়ডস হলো না, কিন্তু তাই বলে মেডিসিন বন্ধ করা যাবে না। এইটা 28টা শেষ হয়ে গেলে নেক্সট পিরিয়ডস হোক বা না হোক, নেক্সট পাতা খুলে খেতে শুরু করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ক্লায়েন্টকে অ্যাডভাইস দিতে হবে যে এটা একবার পিরিয়ডসের ফার্স্ট দিন থেকে তুমি শুরু করবে, তারপরে কন্টিনিউ খাবে 28 ডেজে এসে, যদি তোমার পিরিয়ডস হয় ভালো, না হলেও নেক্সট পাতা থেকে খুলে খেতে শুরু করতে হবে, পরপর যেমন খাচ্ছে তেমন। কেমনভাবে খাবে, যেখানে স্টার্ট লেখা আছে সেখান থেকে শুরু করে এই অ্যারো মার্ক অনুযায়ী খেয়ে খেয়ে যাবে একদম লাস্ট এন্ড অবধি। ঠিক আছে, এরপর যদি মিস হয়, মিসড পিল কিভাবে আমরা ম্যানেজ করব। এই যে ফার্স্ট লাইন ধরো এখান থেকে স্টার্ট করছে, এই ফার্স্ট লাইনের মধ্যে যদি পিল মিস হয়ে যায়, তাহলে এই ফার্স্ট লাইনের মধ্যে যদি মিস হয়, ধরো একদিন একজন খেতে ভুলে গেল, তাহলে পরের দিন যখন তার মনে পড়ছে সে সাথে সাথে সেটা খাবে। ঠিক আছে, খাওয়ার পরে সেই দিনের ডোজটাও সে কন্টিনিউ করবে, মানে ডবল ডোজ খাবে। একদিন খেতে ভুলে গেলে পরের দিন সে আগের দিনের যেটা ভুলে গেছে খেতে সেই ডোজটাও খাবে, প্লাস হচ্ছে সেই দিনের ডোজটাও খাবে, মানে কি করলো, ডবল ডোজ খাবে। ঠিক আছে, যদি একদিন কি দুদিন ভুলে যায় এভাবে ডবল ডোজকে মেকআপ করা যাবে। যদি 3-4 দিন ভুলে যায় তাহলে এই সাইকেলটা ফেল, তাহলে আবার তাকে নেক্সট সাইকেল থেকে স্টার্ট করতে হবে। যদি এই সেকেন্ড লাইনে এসে পিল মিসড হয়, সেকেন্ড লাইনে এসে যদি পিল মিসড হয় তাহলে কি করবে, এই ক্ষেত্রেও তাকে ডবল ডোজ খেতে হবে, মানে যেই পিলটা মিস হলো সেটাও খাবে, পরের দিনের ডোজটাও খাবে, তার সাথে অবশ্যই আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে 7 ডেজ ব্যাকআপ মেথড ইউজ করার জন্য। ওকে, ব্যাকআপ মেথড কি, কন্ডোম, মানে সে তারপর 7 দিন ইন্টারকোর্সের সময় অবশ্যই কন্ডোম ইউজ করবে। কেন, এই টাইমটাতে আমাদের ওভুলেশন টাইম চলবে। ঠিক আছে, তাহলে কোনোভাবে যাতে প্রেগনেন্সি না আসে বা ফার্টিলাইজ না হতে পারে, সেই কারণের জন্য আমাদেরকে কি বলতে হবে, অবশ্যই মানে ব্যাকআপ মেথড ইউজ করতে, যদি সেকেন্ড লাইনে এসে মিসড হয়। আর যদি থার্ড লাইনে এসে মিসড হয় তাহলে ডবল ডোজ খাবে, বাট এই ক্ষেত্রে সাইকেলটা মানে নষ্টই হয়ে যায়, তাকে আবার বলতে হবে তারপর থেকে প্রতিদিন ব্যাকআপ মেথড ইউজ করে পরের সাইকেল থেকে, মানে পরের মেনস্ট্রুয়াল
ফার্স্ট ডে থেকে আবার নতুনভাবে শুরু করছে। তাহলে ফার্স্ট লাইনে যদি মিস হয় তাহলে তাকে ডবল ডোজ খেতে বলবো, সেকেন্ড লাইনে এসে মিস হলেও তাহলেও সে ডবল ডোজ খাবে, প্লাস হচ্ছে 7 days ব্যাকআপ মেথড ইউজ করবে। থার্ড লাইনে এসে মিসড হলে অবশ্যই সে ব্যাকআপ মেথড ইউজ করবে এবং নেক্সট সাইকেল থেকে সে আবার রিস্টার্ট করবে নতুনভাবে, নেক্সট ডে ফার্স্ট ডে অফ ব্লিডিং থেকে সে স্টার্ট করবে নতুনভাবে। এটা হচ্ছে মালা এন, ওকে, বা কম্বাইন্ড ওরাল পিল, যার মধ্যে কী থাকছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ক্লিয়ার? নেক্সট মালায়নের কন্ট্রাইন্ডিকেশান কি, কাকে আমরা মালায়ন দেব না? অবশ্যই ব্রেস্ট ফিডিং ওমেন, যারা ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাদেরকে, তাদের ক্ষেত্রে আমরা কখনোই এই হরমোনাল বা স্টেরয়েড পিলগুলোকে দেবো না, অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি কেউ ধরো ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, তো বা হয়তো কারোর অ্যাবর্শন হয়ে গেছে বা কিছু, সেই ক্ষেত্রে মানে যেদিন বাচ্চা হয়েছে বা অ্যাবর্শন হয়েছে তার 7 দিনের মধ্যে আমরা তাকে এই মালাইন মানে সে ইউজ করা শুরু করতে পারে তার 7 দিন পর থেকে, ঠিক আছে? আর এটার মানে এটা হলো কন্ট্রাইন্ডিকেশন যে কোনোভাবে ব্রেস্ট ফিডিং মাদেরকে আমরা মালাইন বা কম্বাইন্ড ওরাল পিল বা হরমোনাল পিল এগুলো সাজেস্ট করব না। আর এটার হচ্ছে মানে সাইড এফেক্ট কী হতে পারে, এটা খেলে ওয়েট গেন হয়, আর এটাতে ব্লিডিং প্যাটার্ন চেঞ্জ হয়, মানে স্পটিং দেখা যেতে পারে, বা মানে ব্লিডিংয়ের ভলিউম মানে ব্লাড ভলিউম হয়তো কম ব্লিডিং হয় বা এরকম, বা কখনো বেশি ব্লিডিং হলেও এই ব্লিডিং প্যাটার্ন হয়তো কিছু চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে সাইড এফেক্ট, ওয়েট গেন আর ব্লিডিং প্যাটার্ন চেঞ্জ। এবার নেক্সট আসছে কিসে, নেক্সট আসছে হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল, বা এটাকে বলা হয় মিনি পিল, বা দোকানে পাওয়া যায় সহেলি নামে, ঠিক আছে? মিনি পিল বা সহেলি, প্রোজেস্টেরন অনলি পিল। এবার এটাতে কী থাকছে তাহলে, প্রোজেস্টেরন আমরা জানি, প্রোজেস্টেরনের মোড অফ অ্যাকশন কি, ওভুলেশনকে বন্ধ করে। এই আগে ব্রেস্ট ফিডিং মাদারদেরকে এই প্রোজেস্টেরন অনলি পিলটা দেওয়া হতো, ইস্ট্রোজেনটা দেওয়া হতো না, কারণ ওটা ব্রেস্ট ফিডিংকে সাপ্রেস করে দিত বলে। তাই জন্য শুধুমাত্র প্রোজেস্টেরন অনলি পিল বা মিনি পিল যেটা, সেটা মায়েদেরকে দেওয়া হতো, ঠিক আছে? আর এটাও ওরকম ডেইলি বেসিসে ফার্স্ট ডে থেকে শুরু করে পার ডে খেতে বলা হয় ক্লায়েন্টকে। কিন্তু এখন এই মানে গভর্নমেন্ট সাপ্লাই এই মিনি পিলটা এতটা পাওয়া যায় না, সহেলিটা বাজারে বা দোকানে হয়তো পাওয়া যায় আর কি। আর এখন আর একটা নতুন আমাদের ওরাল পিল গভর্নমেন্ট সাপ্লাই দেওয়া হয়, মানে এটা হচ্ছে আমাদের মানে এই মালায়ন বা এগুলো তো অনেকদিন থেকে চলছে, আমাদের আধুনিক বা মডার্ন কন্ট্রাসেপটিভ হিসাবে এখন মডার্ন ওরাল কন্ট্রাসেপটিভকে সেন্ট ক্রোম্যান বা ছায়া, আর ইনজেক্টেবল হচ্ছে অন্তর, এই দুটো হচ্ছে আমাদের মডার্ন কন্ট্রাসেপটিভ, ওকে? এই দুটো হচ্ছে আমাদের মডার্ন কন্ট্রাসেপটিভ। এবার ছায়াটা হচ্ছে আমাদের মডার্ন ওরাল কন্ট্রাসেপটিভ। এটার মধ্যে কে থাকছে, এটার মধ্যে থাকছে হচ্ছে সেন্ট ক্রোম্যান, ঠিক আছে? এই সেন্ট ক্রোম্যান কি করে, সেন্ট ক্রোম্যানের মধ্যে এই সেন্ট ক্রোম্যান যে আছে এইটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেনের সিক্রেশন মানে ইস্ট্রোজেনকে সাপ্রেস করে, এ আমাদের ইস্ট্রোজেন রেগুলেট করে। আর ইস্ট্রোজেন কি করে, আগে আমরা মালায়ন পড়ার সময় পড়েছি, ইস্ট্রোজেন আমাদের ইউটেরাইন বেডটাকে তৈরি হতে দেয় না বা ইউটেরাইন এনভায়রনমেন্টটাকে ইমপ্ল্যান্টেশনের উপযোগী করে রাখে না, ঠিক আছে? ইউটেরাইন বেডের ম্যালফরমেশন হয় বা ইউটেরাইন বেড বা এন্ডোমেট্রিয়াল যে বেডটা তৈরি হয় মানে ফার্টিলাইজড ওভাম যেখানে সে ইমপ্ল্যান্ট হয়, সেই বেডটাকে ঠিকভাবে তৈরি করতে দেয় না। তাই জন্য এটাকে তাহলে সেন্ট ক্রোম্যান কী করে, আমাদের ইস্ট্রোজেনকে রেগুলেট করে, যার ফলে হচ্ছে ইউটেরাইন বেড বা এন্ডোমেট্রিয়াল বেড ঠিকভাবে তৈরি হয় না, যার ফলে ফার্টিলাইজড ওভাম এসে ইমপ্ল্যান্ট হতে পারে না। আর সেই কারণে কি প্রেগনেন্সি কন্টিনিউ হয় না বা কনসেপ্ট করতে পারে না, কোনো ওমেন কনসেপ্ট করতে পারে না। এবার এগুলো হচ্ছে খুব ইজিলি রিভার্সেবল এই ওরাল পিল, যে যখনই কেউ চাইবে নেক্সট প্রেগনেন্সি নিতে বা কনসেপ্ট করতে, সে তখনই পিল খাওয়া বন্ধ করবে, তো সে ইজিলি আবার কনসেপ্ট করতে পারবে, ঠিক আছে? এবার এই যে সেন্ট ক্রোম্যান বা ছায়া, এটা কেমন হয় প্যাকেটটা দেখো তোমরা, এই যে এটা হচ্ছে ছায়ার প্যাকেট, ঠিক আছে? এটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই সেন্ট ক্রোম্যান বা ছায়া, ঠিক আছে? এবার এটা কেন মডার্ন,
কারণ এটাতে প্রতিদিন এই মেডিসিনটা প্রতিদিন খেতে হয় না, তাই জন্য হচ্ছে এটা মডার্ন। খাওয়া ইজি, প্রতিদিন খেতে হচ্ছে না, তাহলে মানে স্টেরয়েডাল এফেক্টটা কম হচ্ছে, যেহেতু প্রতিদিন খেতে হচ্ছে না তাই জন্য এটাকে মডার্ন ধরা হয়। এই যে একটা পাতা, এটাতে কটা থাকে? 8টা মাত্র ট্যাবলেট থাকে, ঠিক আছে। এবার এটা খাবে কিভাবে? এইটা খাওয়ার একটা প্রসেস আছে। এটাও আগে 5th ডে থেকে বলা হতো স্টার্ট করতে, বাট এখন সমস্ত কন্ট্রাসেপটিভ ফার্স্ট ডে অফ ব্লিডিং থেকে স্টার্ট করতে বলা হয়। ফার্স্ট ডেতে ধরো কারোর সানডেতে ব্লিডিং বা পিরিয়ড শুরু হয়েছে সানডেতে, তাহলে সে ফার্স্ট ট্যাবলেটটা কবে খাবে? সানডেতে। সানডেতে খাওয়ার পর সে 2 দিন গ্যাপ দেবে, মানে তার মানডে টিউসডে অফ। সানডেতে খাওয়ার পরে তার মানডে টিউসডে 2 দিন অফ। নেক্সট পিলটা কবে খাবে সে? ওয়েডনেসডেতে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে সে কবে শুরু করছে? ফার্স্ট ডে অফ ব্লিডিং থেকে সে খাওয়া স্টার্ট করলো। প্রথম দিন কারো যদি মানে সানডে ধরো ব্লিডিং স্টার্ট হয়েছে, সে ফার্স্ট পিলটা খাবে সানডেতে, তারপর 2 দিন গ্যাপ দিয়ে সেকেন্ড পিলটা খাবে হচ্ছে ওয়েডনেসডেতে, ঠিক আছে। এইভাবে তারপর সে প্রতি উইকে ওই 2 দিনই সে শুধু খাবে, সানডে আর ওয়েডনেসডে, আর বাকি কোনো দিন তাকে খেতে হবে না। এইভাবে 3 মাস খাবে কন্টিনিউ, 2 দিন করে প্রতি সপ্তাহে, পার উইকে 2 ডেজ। 3 মাস কন্টিনিউ করবে ফর 3 মান্থস। 3 মাস পর থেকে শুধুমাত্র স্টার্টিং ডেতে কন্টিনিউ করবে, অনলি সানডে, ঠিক আছে। এটা হচ্ছে খাওয়ার প্রসেস। কেউ যদি মানে ফার্স্ট ডে অফ ব্লিডিংয়ে স্টার্ট করবে, তারপর 2 দিন বন্ধ থাকবে, থার্ড ডেতে সে আবার খাবে, এইভাবে ওই 2 দিনই প্রতি উইকে খাবে সে 3 মাস পর্যন্ত। 3 মাস পর থেকে পার উইক ওই ফার্স্ট ডে যেদিনকে স্টার্ট করেছিল শুধুমাত্র সেই দিন খাবে, মানে কারো রবিবার হলে সে রবিবার আর বুধবার খাবে, কারো সোমবার হলে সে সোমবার আর বৃহস্পতিবার খাবে, মঙ্গলবার হলে মঙ্গলবার আর শুক্রবার খাবে। এইভাবে তাকে কন্টিনিউ করতে হবে 3 মাস। 3 মাস পর থেকে অনলি সানডে বা অনলি মানডে বা অনলি ওয়েডনেসডে এবার অনলি টিউসডে, এইভাবে সে কন্টিনিউ করবে এই ছায়াটা। এবার এই ছায়াটা আমরা ব্রেস্ট ফিডিং মাদারদেরকে রেকমেন্ড করব, যেহেতু এটা নন হরমোনাল নন স্টেরয়েডাল, তাই জন্য ছায়াটাকে আমরা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদারদেরকে মানে মাদারদেরকে এটা নিতে বলবো। এবার এটার মিক্সড পিল কীভাবে আমরা ম্যানেজ করব? যদি কেউ একদিন খেতে ভুলে যায়, নেক্সট তার যেদিনই মনে পড়বে সেই দিনই সে এই পিলটা খাবে। মানে ধরো বুধবার খাওয়ার ডেট ছিল, বুধবার ভুলে গেছে, বৃহস্পতি শুক্র যেইবার মনে পড়বে তখনই তাকে এই পিলটা খেতে হবে। প্লাস সাথে কি করতে হবে? ব্যাকআপ মেথড ইউজ করতে হবে যদি একদিন 2 দিন ভুলে যায়। আর কেউ যদি ধরো পুরো উইকে ভুলে গেল, মানে রবিবার খেয়েছে তারপর গোটা উইকটা ভুলে গেছে, গিয়ে পরের উইকে মনে পড়েছে, তাহলে তার সেই সাইকেলটা ক্যান্সেল, পরের সাইকেল থেকে তাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে, ঠিক আছে। যদি কেউ একদিন 2 দিন ভুলে যায় তাহলে সে সাথে সাথে সেই পিলটা খাবে, প্লাস হচ্ছে ব্যাকআপ মেথড ইউজ করবে। আর যদি কেউ পুরো উইকটাই ভুলে গেল, গিয়ে পরের উইকে তার মনে পড়লো, তখন সে কী করবে? তার ওই সাইকেলটা ক্যান্সেল, তাকে বলতে হবে পরের সাইকেল থেকে আবার নিউভাবে স্টার্ট করতে, ঠিক আছে। তাহলে এটা খেতেও কম হয়, মাত্র সপ্তাহে 2 দিন খেলেই হয়ে যায়, প্লাস হচ্ছে নন হরমোনাল নন স্টেরয়েডাল, তাই জন্য এটা অনেক দিক থেকে সেফ। তাই জন্য এটা হচ্ছে আমাদের মডার্ন ওরাল কন্ট্রাসেপটিভ মেথডস বা মডার্ন এই মেথডটাই আমরা ইউজ করি, বা যখন কোনো ক্লায়েন্ট আসে সে যাতে এটা ইউজ করে তার জন্য তাকে সেইভাবে আমাদেরকে কাউন্সেলিং করতে হয়। প্লাস এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য সেফ, যেহেতু নন স্টেরয়েডাল নন হরমোনাল, ঠিক আছে।